পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ভালো লাগছে আসলে কথা বলতে, কারণ বাংলাদেশ যখন অর্জন করে তখন সেই অর্জনের কারণ নিয়ে আলাপ করতে খুবই ভালো লাগে, কারণ ব্যর্থতার কারণ নিয়ে তো বারবার আমরা কথা বলি। পাকিস্তানকে রীতিমতো বলে কয়ে বাংলাদেশ আসলে হারিয়েছে। এমন একটা সময় অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েছিল যখন বলা হচ্ছিল এটা বাবার দোয়া কমিটি, এরকম নানা ট্যাগিং চলছিল, কিন্তু সেরকম কঠিন একটা মুহূর্তে অ্যাডহক কমিটি দায়িত্ব নিল এবং একটা কঠিন সিরিজ সামনে এলো এবং বাংলাদেশ দুর্দান্তভাবে জয়ে উঠলো। কোথায় গিয়ে আপনার কাছে মনে হয়েছে একটা বড় কি ফ্যাক্টর কাজ করছে আসলে জয়ের পেছনে? জি, কোনো সন্দেহ নেই, অসাধারণ একটি জয় এটি। টেস্ট ম্যাচে বাংলাদেশের যে সাম্প্রতিক পারফরমেন্স, তাতে বলাই যেতে পারে যে দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ। একটু পেছনে যাই, সেটি হলো যে আপনি দেখবেন যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের এই জয়টা, দেশের মাটিতে বাংলাদেশ এই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজে কোনো ম্যাচে হারিয়েছে, কিন্তু এর আগে পাকিস্তানের মাটিতে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে এসেছিল, খুব বেশি দিন সময় না, 2 বছর আগে মাত্র হারিয়ে এসেছিল। এবং সর্বশেষ এই দুই দলের মধ্যে যদি 3টি টেস্টের আপনি হিসেব আনেন, তাহলে এই 3 টেস্টেই বাংলাদেশ কিন্তু জিতেছে। তো এই পারফরমেন্সে বুঝিয়ে দিচ্ছে যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল যেভাবে থাকার কথা ছিল ঠিক সেরকম ভাবেই চলছে, কোনো সন্দেহ নেই। এখন সিরিজ আর একটা ম্যাচ বাকি রয়েছে, এই সিরিজের সেই ম্যাচটা জিতলে বাংলাদেশের সিরিজটাও জিতে যাবে, টেস্ট সিরিজটাও জিতে যাবে। আর পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স অন্য ফরম্যাটেও খুব চমৎকার। টি-20তে আমরা জিতেছি, ওয়ানডে তো আমাদের ভালো পারফরমেন্স রয়েছে, সবকিছু মিলে টেস্ট সিরিজে এইটা আপনি জানেন যে এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট সিরিজটা হচ্ছে, সেখানে বাংলাদেশ যে কায়দায় পুরো ম্যাচটা জিতেছে তাতে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে কিছুটা। এখন টেস্ট যে 10টি দল টেস্ট খেলে, সেই 10টি দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ, এবং বাংলাদেশের নিচে কিন্তু রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। তো সার্বিক অর্থে বলা যেতে পারে যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এক সময় যে বাজে অবস্থানে ছিল সেখান থেকে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং এই টেস্ট জিতেছে বাংলাদেশ। বলা চলে যে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, ইভেন অধিনায়কত্বের যে কৌশল, সবকিছুতে বাংলাদেশ একদম ভালো অবস্থানে থেকে পাকিস্তানকে হারিয়েছে। আপনি যে 3টা পয়েন্ট বললেন, ব্যাটিং, বোলিং, অধিনায়কত্বের কৌশল, এই সব কিছু ছাপিয়ে শুধু কি বোলিংটাকে আপনি কিছুটা হলেও এগিয়ে রাখবেন? কারণ নাহিদ রানাকে আমরা একটা ভিন্ন রূপে পেলাম। না দেখুন, আপনি কোনো একটা এই 3 জিনিসের যেটা বর্ণনা করলাম, এই 3টার মধ্যে কোনো একটাতে যদি আপনি ভালো থাকেন, সেটা কিন্তু আপনাকে হয়তো ম্যাচে এগিয়ে দিবে কিন্তু জেতাবে না। আপনাকে যদি ম্যাচে জিততে হয় তাহলে 3 বিভাগে আপনাকে ভালো পারফর্ম করতে হয়। এখানেও কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা প্রথম ইনিংসে এক্সেলেন্ট হয়েছে। হ্যাঁ, আমরা বলতে পারছি যে এখন বোলিংটা ভালো, বোলিং এর কারণে আমরা এই ম্যাচটা জিতেছি, কোনো সন্দেহ নেই যে আপনি শেষ 2 সেশনে আমরা যে বোলিং করেছি সেটাই আমাদেরকে ম্যাচটা জিতিয়েছে। কিন্তু এর ভিত্তিটা তৈরি হয়েছিল প্রথম ইনিংসে 400+ রান আমরা যে করেছিলাম, সেখানে নাজমুল হোসেন শান্ত এক্সেলেন্ট একটা সেঞ্চুরি করেছিলেন, মমিনুল্লাহ হাফ সেঞ্চুরি করেছিলেন, মুশফিক রহিমও তার সঙ্গে হাফ সেঞ্চুরি করেছিলেন, নিচের দিকে লিটন দাসও ভালো ব্যাটিং করেছিলেন। সবকিছু মিলে প্রথম ইনিংসে 400+ যে রান করেছিলাম সেটা আমাদেরকে বড় একটা শক্তি দিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে। এবং দ্বিতীয় ইনিংসে আমরা এই কারণে 240 রানে 9 উইকেটে ইনিংস ডিক্লেয়ার করতে পেরেছি। অর্থাৎ বোলিং শক্তির উপরও যে আমাদের আস্থা ছিল, সেটা আমরা এই কারণে আমরা কিন্তু শেষের 2 সেশনে মাত্র 76 ওভার বোলিং করার সুযোগটা ছিল আমাদের সামনে, এবং পাকিস্তানকে একটা ভালো চ্যালেঞ্জিং স্কোর আমরা দিয়েছিলাম। যে চ্যালেঞ্জিং স্কোর কিন্তু পাকিস্তান শুরুতে জেতার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে যখন বেশ কয়েকটি উইকেট পড়ে গিয়েছে তখন তারা চেজ ছেড়ে দিয়েছিল, এবং চেজ ছেড়ে দিয়ে তারা মোটামুটি রান ম্যাচটা ড্র করার দিকে চিন্তা করছিল। কিন্তু বাংলাদেশের দুর্দান্ত বোলিং, বিশেষ করে নাহিদ রানা, যিনি কিন্তু আবার প্রথম ইনিংসে খুব বাজে বোলিং করেছিলেন, দ্বিতীয় ইনিংসে এক্সেলেন্ট কায়দায় ফিরে এসেছেন। সো এই যে কামব্যাক করার বিষয়টা, এটাও কিন্তু আপনার এই টেস্টে বাংলাদেশ করে দেখেছে, কোনো সন্দেহ নাই। আর আমি একটু শেষ করছি ছোট্ট একটা কথা দিয়ে। আপনি যে কথাটি বললেন যে অ্যাডহক কমিটি এই যেভাবে এসেছিল, তাতে খুব তাদেরকে যেভাবে বলা হচ্ছিল, ওই দিন আপনার সঙ্গে ছিলাম আমরা লাইভে, যে বাপের দোয়ার কমিটি, সবকিছু মিলে দেখুন এই টেস্ট ম্যাচে জয়ের সঙ্গে কিন্তু আপনি এই অ্যাডহক কমিটির কোনো সম্পর্ক নেই। অ্যাডহক কমিটি কিন্তু মাঠে খেলে দেয় না, তারা হয়তো না, ক্রিকেটের যে আনুষঙ্গিক যে সিদ্ধান্তগুলো থাকে সেইগুলো আপনি তারা হয়তো সেট আপটা করে দেন, কিন্তু ম্যাচ জেতা কিন্তু ক্রিকেটাররা। সো এখানে আপনি কমিটিতে কে রয়েছে এবং কে নেই, আমি মনে করি না যে সেটা আলোচনার বিষয় হতে পারে। বুঝতে পারছি, তার মানে এটা এক ধরনের কনফিডেন্স দিলেও আসলে সরাসরি মাঠের ভূমিকা নেই। আমি একটা প্রশ্ন দুজনকে একটু করতে চাই, তারপরে আলাপটা শেষ করব। বাংলাদেশের জয় মানে হচ্ছে গোটা বাংলাদেশের জনসাধারণের জয়, যে কারণে জেতার পরপরে আমরা প্রধানমন্ত্রী বলুন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি বলুন, এমনকি জামাত ইসলামের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা বার্তা দেখেছি, ফেসবুকে উইশ করতেও দেখেছি। মুশকিল হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ তরুণদের রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে উইশ করতে তেমন দেখলাম না। সবচেয়ে বড় কথা, সাবেক ক্রীড়া উপদেষ্টা, তার কাছ থেকে একটা শুভেচ্ছা বার্তা, মানে ইটস নট ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি না, বাট তারপর আমরা তো প্রত্যাশা করতে পারি। দেখুন, বাংলাদেশ যখন তখন তো সবারই প্রত্যাশা থাকে যে সব জায়গা থেকে আপনি একটা শুভকামনা আসবে, একটা অভিনন্দন বার্তা আসবে।
তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি মনে করি যে ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি একটা কথা বলতে পারি যে দল যখন জেতে তখন সেই দলের আত্মবিশ্বাস এবং তার সম্মান আপনার আনন্দ কিন্তু এমনিতেই খুব ভালো থাকে, তাদের কনফিডেন্স লেভেলটা অনেক উঁচুতে থাকে। কিন্তু দল যখন হারে তখন যখন তার দিক থেকে সেই দলটার সমালোচনা শুনে এবং সেই দলটা যখন দেখে যে তাদের উপর থেকে সমর্থনের সুরটা হারিয়ে যাচ্ছে, তখন সেই দলটা কিন্তু আরো লুব্ধ হয়ে যায় এবং সেই দলটা কিন্তু আরো হতাশ হয়ে যায়। এই কারণে আমি মনে করি যে দল যখন জেতে তখন আপনি অভিনন্দনের চেয়ে দল যখন খারাপ খেলে তখন পাশে থাকাটা বেশি জরুরি, তখন পাশে থাকাটা বেশি জরুরি। এবং তখন হ্যাঁ, আমার একেবারে সময়টা কম, যদি সবার মতামত আপনার কাছ থেকে শুনতে আসি। জি, না, আমি মনে করি যে যেহেতু আমাদের বাংলাদেশি দলটা জিতেছে, সবারই উচিত ছিল তাদেরকে উৎসাহ দেওয়া, সমবেদনা জানানো, তাহলে তারা হয়তো সামনের দিকে আরো ভালো করতো। শুভকামনা কিন্তু জানাই। হ্যাঁ, কিন্তু এখন তারা কেন করেনি এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। তো উচিত ছিল, করলে ভালো হতো। তবে আমার মনে হয় যে তারাও খুশি হয়েছেন, তবে নট নেসেসারি যে তাদেরকে আপনি এই ধরনের প্রেস রিলিজ জানিয়ে অভিনন্দন বার্তা জানাতে হতে পারে বা ফেসবুকে স্ট্যাটাস দিতে হতে পারে, এটা খুব একটা প্রয়োজনীয় আমি কোনো কিছু দেখি না। এটা প্রয়োজনীয় অবশ্যই না, কিন্তু প্রত্যাশিত। জি, ভালো চান। জি জি, আমি বুঝি না, আমি একটা জায়গায় একটু আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা হলো ভারতে দেখেন ওই যে বাপের দোয়া বা বাবার দোয়া কমিটির কথা বললেন না, ভারতের ক্রিকেট বোর্ডের সেক্রেটারি কে? অমিত শাহ ছেলে না? তখন কি কোনো কথা উঠছে? এটা নিয়ে পরবর্তীতে অনেকে বলার চেষ্টা করেছেন, তো ব্যাপারটা এটা সবসময় হয়ে থাকে। আম গাছতলায় না, আম গাছতলায় কিন্তু আম গাছই হয়, কাঁঠাল গাছতলায় কাঁঠাল গাছই হবে। রাজনীতি যারা করবে তাদের ছেলে মেয়েরাও কিন্তু রাজনীতি করতে, হ্যাঁ, কালচারের মধ্যেই থাকে, মূলত এইগুলোই হয়ে থাকে। কারণ যেহেতু এই ঘটনাগুলো ঘটলেই পরে সমালোচনা হয়, সমালোচনা হবেই, এই সমালোচনার উপরে থেকেই সবাইকে কাজ করে যেতে হবে এটা। আর নিঃসন্দেহে আমাদের দল জিতছে এবং হ্যাটট্রিক করছে মূলত পাকিস্তানের বিরুদ্ধে, যেটাকে আমরা সবসময় স্বপ্ন দেখতাম 80-র দশকে যে কখনো পাকিস্তানের সঙ্গে আমরা খেলতে পারবো, আমাদের কনফিডেন্স লেভেলটা এরকম পারবো, সেই পাকিস্তানকে কিন্তু আমরা পরাজিত করেছি। অতএব সেইখানেই বলবো যে আমাদের দেশের, আমাদের দলের কনফিডেন্স লেভেলটা অনেক উপরে উঠে গেল। আমি আলাপটা শেষ করি আজকে। অনেক ধন্যবাদ এম এম কায়সার, কারণ আপনার শেষ মন্তব্যটা খুব চমৎকার ছিল, যে আসলে দল জিতলে সবাই অভিনন্দন জানাবে স্বাভাবিক, কিন্তু হারলে আসলে দলের পাশে থাকাটা সবচেয়ে জরুরি।